أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, ইংরেজি 2025 সন। আজ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2000, ইংরেজি 2025 সন। আজকে ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে এক কঠিন হৃদয়ের মানুষ, আল কোরআনে হাফেজ, দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পাস মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট অফ ভাইটা আব্দুল কুদ্দুস দাখিল মাদ্রাসা, তার সমাজ সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি এবং মাদ্রাসার সুপার পদে বহাল থাকা, এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আপনাদেরকে দুটি কথা বলতে চাই। জনাব মোহাম্মদ হাফেজ শফিকুল ইসলাম, মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি আল কোরআনের হাফেজ এবং দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পাস। তিনি সুপারিনটেন্ডেন্ট মানে হল তত্ত্বাবধায়ক, মানে প্রধান শিক্ষক অফ ভাইটা আব্দুল কুদ্দুস দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটি নাকি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসাটি নাকি 1985 সালে প্রতিষ্ঠিত হয়। 1985 সাল থেকে সমস্ত শিক্ষকের হাজিরা, তাদের বেতন ভাতা সব কিছু নিয়মিত পরিশোধ করে আসছেন। এই তথ্য দিয়ে তিনি ইবতেদায়ী এবং দাখিল মাদ্রাসা চালু করেন। ইতিমধ্যেই অনেক বছর পেরিয়ে গেছে। জনাব মোহাম্মদ হাফেজ শফিকুল ইসলাম, তিনি উক্ত মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট অফ আব্দুল কুদ্দুস দাখিল মাদ্রাসা। তিনি একজন আল কোরআনে হাফেজ এবং কামিল পাস মৌলানা। তিনি তার কর্মজীবনে প্রথমে সয়া মাদ্রাসায় কালিহাতি উপজেলাধীন সয়া মাদ্রাসায় প্রথম শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি উক্ত মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তিনি একটি ফনিক সাইকেলে করে উক্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন। তারপর তিনি নিজেই
ভাইটা আব্দুল কুদ্দুস দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ভাইটা আব্দুল কুদ্দুস দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সুপার পদে আসীন হন। সমাজে তিনি একজন বিশিষ্ট স্বনামধন্য আলেম, কোরআনের হাফেজ, একজন কামিল পাশ মাওলানা এবং আল কোরআনে হাফেজ। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। ভাইটা আব্দুল কুদ্দুস দাখিল মাদ্রাসা, লায়ন নজরুল ইসলাম কলেজ, একটি নুরানি মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা মানে দাখিল মসজিদ, দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদ, এসব তার অমর সৃষ্টি। তিনি একজন সাধারণ শিক্ষক হয়ে কিভাবে এতগুলি প্রতিষ্ঠান করলেন। তিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম। যতগুলো বাংলাদেশে কোটিপতি নয়, হাজার কোটিপতি, তাদের মধ্যে তিনি একজন মাদ্রাসার শিক্ষক হয়ে পরবর্তীতে একটা মাদ্রাসার সুপার হয়ে মানে প্রধান শিক্ষক হয়ে কিভাবে তিনি হাজার কোটি টাকার মালিক হলেন। হাজার কোটি টাকা ছেড়ে যাবে, কিভাবে তিনি হাজার কোটি টাকার মালিক হলেন। দর্শকদের, প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনাদের জানতে ইচ্ছে করে না? তাহলে তার সত্যিকারের ইতিহাস শুনুন। তিনি প্রথম কর্মজীবন শুরু করেন সোয়া মাদ্রাসার শিক্ষকতা দিয়ে। পরবর্তীতে তিনি ম্যান এক্সপোর্ট মানে আদম ব্যবসার সাথে সম্পৃক্ত হন। তিনি হাজার হাজার মানুষের সাথে প্রতারণা, জালিয়াতি, গলাকাটা পাসপোর্ট এবং ফলস ভিসা দিয়ে বিদেশে লক্ষ লক্ষ লোক প্রেরণ করেন। তিনি একজন মাদ্রাসার শিক্ষক, পরবর্তীতে একটা মাদ্রাসার সুপার, বেসরকারি মাদ্রাসার সুপার হয়ে তিনি কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলেন। একজন কোরআনে হাফেজ, একজন কামিল পাশ মাওলানা কিভাবে আদম ব্যবসা করতে পারেন। নট অনলি দ্যাট, তিনি অসংখ্য মানুষের সাথে প্রতারণা, জালিয়াতি, ঘুষ, দুর্নীতির মাধ্যমে তিনি হাজার কোটি টাকার মালিক বনে যান। তিনি মাদ্রাসায় নিয়োগকৃত সমস্ত শিক্ষকের কাছ থেকে 50,000, 1 লাখ টাকা ঘুষ নিয়ে মাদ্রাসাটা শুরু করেন। উক্ত মাদ্রাসার আমি নিজেও একজন শিক্ষক ছিলাম। 5 বছর শিক্ষকতা করার পর যখন এমপিওভুক্ত সময় হয়, তখন তিনি আমাকে বাদ দেন, আমি ঘুষ টাকা দিতে পারিনি বলে। প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে 1 লাখ, 2 লাখ, 50,000 অথবা যার টাকা নাই তার কাছ থেকে জমি লিখে নিয়ে তাদেরকে মাদ্রাসা শিক্ষকতা প্রদান করেন। নট অনলি দ্যাট, তিনি লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজেরও মাস্টার মেকার। তিনি কলেজের কর্মচারী, শিক্ষক, বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেন। কলেজের উপার্জনের অর্থ কমপক্ষে 50% তিনি
তিনি কলেজের উপার্জনের অর্থ, শিক্ষকদের দ্বারা উপার্জনের অর্থ 50% তিনি গ্রহণ করেন। তার এতই বিশাল সম্পদ, তার ময়মনসিংহে বাসা করেছিল। টাঙ্গাইলে ধুলের চর, তার 4 তলা বিল্ডিং, হাজার হাজার বিঘা, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, তিনি মালিক। তার বাড়িটা বাংলাদেশের যতগুলা বিলাসবহুল বাড়ি আছে তার মধ্যে অন্যতম। তিনি কয় টাকা সরকারকে ট্যাক্স দিয়েছেন, কয় টাকা রোজগার করেছেন, তার কোনো হদিস তিনি নিজেও জানেন না। একজন কোরআনে হাফেজ, একজন কামিল পাস মৌলানা। তিনি কিভাবে এত সম্পত্তির মালিক হলেন? আর একজন কোরআনে হাফেজ, একজন কামিল পাস মৌলানা কিভাবে আদম ব্যবসা করতে পারেন? এর ব্যাখ্যা মুসলমান হিসেবে, ইসলামের একজন ক্ষুদ্র রাসূলের একজন ক্ষুদ্র ফলোয়ার্স হিসাবে, উম্মত হিসাবে এটা জানতে চাই। একজন কোরআনের হাফেজ, একজন কামিল পাস মৌলানা, তিনি যদি প্রতারক হন, তিনি যদি ভণ্ড হন, তিনি যদি ধর্ম ব্যবসায়ী হন, তিনি যদি আদম ব্যবসায়ী হন, তিনি যদি জমির জালিয়াতির সাথে যুক্ত থাকেন, তাহলে ইসলাম ধর্ম টিকে থাকবে কিভাবে? এই প্রতারক, সন্ত্রাসী, বদমাশ কামিল পাস হাফেজ নামধারী এই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি টাঙ্গাইল মডেল থানায় তার বিরুদ্ধে এজাহার দায়ের করি এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তিনি মাদ্রাসায় শুধু হাজিরা দেন, মাদ্রাসায় কোনো দিন পড়াইছেন এইরকম কোনো নজির, এইরকম কোনো ইতিহাস নাই। তিনি সব সময় আদম ব্যবসা এবং কলেজের আর্থিক ফাংশনের সাথে সবসময় যুক্ত থাকেন। তিনি কলেজের নাকি দাতা সদস্যও। একজন আল কোরআনে হাফেজ এবং কামিল পাস মৌলানা হয়ে কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলেন, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক হলেন? বিলাসবহুল 3টা বাসার, বাংলাদেশের মধ্যে বিখ্যাত বাসা, ময়মনসিংহ একটা বাসা, ধুলের চর টাঙ্গাইলের ধুলের চর মাদ্রাসার আগে একটা 4 তলা বাসা, আর বিলাসবহুল ভাইটাতে অবস্থিত একটি বাসা, আর হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক কিভাবে হলেন? বাংলাদেশের একজন অফিসার হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে জানতে চাই। তার বিরুদ্ধে আমি নিজে জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবর দরখাস্ত দাখিল করি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, এবং সে অন্যের জমি আত্মসাৎ সহ আমার নিজের জমি আত্মসাৎ করছে। তার বিরুদ্ধে আমি টাঙ্গাইল মডেল থানায় এজাহার দায়ের করি। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় অফিসার ইনচার্জ বরাবর এবং তার অনুলিপি জেলা প্রশাসক টাঙ্গাইল এবং জেলা পুলিশ সুপার টাঙ্গাইলকে অনুলিপি প্রদান করি এবং তার রিসিভ কপি আমার কাছে আছে। তার বিরুদ্ধে কনফিডেন্সিয়াল মানে অতি গোপনীয়ভাবে জেলা প্রশাসক টাঙ্গাইল বরাবর আমি নিজে তার কুকুরটি সম্পর্কে দরখাস্ত দাখিল করি।
কিন্তু দুঃখের বিষয় টাঙ্গাইল মডেল থানা হতে এবং জেলা প্রশাসক টাঙ্গাইল হতে তার বিরুদ্ধে অদ্য পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, তার বিরুদ্ধে কোনো ইনকোয়ারি হয় নাই। সে একজন প্রতারক, একজন ঠক, একজন আদম ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইনকোয়ারি করে সে কিভাবে এত সম্পত্তির মালিক হলো। আর আর 1985 সাল থেকে মাদ্রাসা করছে, মাদ্রাসার সমস্ত হিসাব নিকাশ, সমস্ত মাদ্রাসার হিসাব নিকাশ সে কয়দিন মাদ্রাসায় অফিস করছে, কত টাকা সরকারি টাকা সে গ্রহণ করছে, তার হিসাব নিকাশ হওয়া আবশ্যক। সে মাদ্রাসায় শুধু কি হাজিরা খাতায় সই দেয়, সে আরবি কিছুই পারে না। ওখানে মাদ্রাসায় থাকাকালীন ওখানকার শিক্ষক ছিলাম আমি। সে মাদ্রাসার কোনো ক্লাসের ছাত্রই পড়াইতে পারে না। তার আমার বিশ্বস্ত সূত্রে জানা সরকারি লোকের দ্বারা, সরকারি লোকের কাছ থেকে জানা, পুলিশের ইন্সপেক্টর তার কাছ থেকে জানা, তার দাখিল আলিম ফাজিল এবং কামিল মাদ্রাসার সকল সার্টিফিকেট বানানো সে না পড়েই ওই সার্টিফিকেটগুলি অর্জন করেছেন, না পড়েই তিনি ওই সার্টিফিকেট অর্জন করেছেন। কামিল পাশের কোনো সিলেবাস, ফাজিল পাশের কোনো সিলেবাস, আলিম পাশের কোনো সিলেবাস, দাখিল পাশে কোনো সিলেবাস সম্পর্কে তিনি অবগত না, কোনো বই পুস্তক সম্পর্কে অবগত না। তিনি কোরআনে হাফেজ, এটা সত্যি কথা। তিনি দাখিল, আলিম, ফাজিল এবং কামিল এই 4টা সার্টিফিকেট প্রতারণা, ঘুষ, দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে হাসিল করেছেন। সরকারের পুলিশের ইন্সপেক্টর তার কাছ থেকে তথ্য জানা, নাম বলবো না। সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য এবং আমার নিরাপত্তার জন্য নাম বলবো না। যথাযথ কর্তৃপক্ষ ইনকোয়ারি করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এই প্রতারক, এই ঠক, এই আদম ব্যবসায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করলে ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে এবং 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 সমাজে একটা বদমাইশ, একটা লম্পট, একটা প্রতারক, একটা ঠক, এর দ্বারা লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হবে। আশা করি প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আমার এই বক্তব্যটি আমি চ্যালেঞ্জ সহকারে বললাম, সে একজন প্রতারক, একজন ঠক, একজন আদম ব্যবসায়ী এবং একজন ভূমিদস্যু। তার বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশন নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করলাম, যথাযথ কর্তৃপক্ষ বরাবর নিবেদন পেশ করলাম। আসসালামু আলাইকুম।